আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো নগদান বহি। দেখি কি আছে। প্রথমেই নগদান বহির প্রকারভেদ। নগদান বহি কয়েক প্রকার হয়ে থাকে, যেমন এক ঘরা নগদান বহি, দুই ঘরা নগদান বহি, তিন ঘরা নগদান বহি এবং খুচরা নগদান বহি। খুচরা নগদান বহি আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বহি, আর একটা হলো সাধারণ খুচরা নগদান বহি বা বহুঘরা খুচরা নগদান বহি। তা এইবার আমরা এর কলামগুলো কিভাবে কাটবো সেগুলো দেখি। এক ঘরা নগদান বহির হলো তারিখ, বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা। এই পাশটারে বলা হয় ডেবিট পাস, এই পাশটারে বলা হয় ক্রেডিট পাস। এরপরে হলো দুই ঘরা নগদান বহি। তারিখ, বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। তবে এখানে একটা জিনিস লক্ষ্য করণীয় যে এক ঘরা নগদান বহির টাকার ঘর থাকে একটা এবং দুই ঘরা নগদান বহির টাকার ঘর থাকে দুইটা। একটা হলো নগদ টাকা, একটা হলো ব্যাংক টাকা। এই পাশটারে বলা হয় ডেবিট, এই পাশটারে বলা হয় ক্রেডিট। এরপরে আছে তিন ঘরা নগদান বহি। তারিখ, বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, বাট্টা টাকা, তারিখ, বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, বাট্টা টাকা। এখানে বোঝা যাচ্ছে যে তিন ঘরা নগদান বহির তিনটা টাকার কলাম, একটা নগদ টাকা, একটা ব্যাংক টাকা, একটা বাট্টার টাকা। তারপরে এই পাশ হলো ডেবিট পাস, এই পাশ হলো ক্রেডিট পাস। এরপরে হলো খুচরা নগদান বহি। প্রাপ্তি টাকা, তারিখ, হিসাবের নাম, ভাউচার নং, মোট প্রদান আর খুচরা খরচের বিশ্লেষণ। এখন খুচরা খরচের বিশ্লেষণ হলে পরে আমার খুচরা নগদান বহিতে যতগুলো লেনদেন ঘটে থাকে ততগুলি, অর্থাৎ এক জাতি হলে এক ঘরে দেব, আর যদি বিভিন্ন জাতের লেনদেন হয়ে থাকে তাহলে বিভিন্ন কলামে আমি এখানে লিপিবদ্ধ করব। এই পাশটারে বলা হয় ডেবিট পাস, এই পাশটারে বলা হয় ক্রেডিট পাস। এরপরে আমি একটা খুচরা নগদান বহির উদ্দীপক নিয়ে এখন আলোচনা করব। আবিদা ট্রেডার্সের খুচরা নগদান বই অগ্রদত্ত পদ্ধতিতে সংরক্ষণ করে। 2015 সালে এপ্রিল মাসে তার ব্যবসায় সম্পাদিত লেনদেনগুলো নিম্নরূপ। তবে এখানে যদি অগ্রদত্ত টাকার পরিমাণ বলা থাকে এবং গত মাসে কত টাকা খরচ হয়েছে এই কথাটা যদি উল্লেখ থাকে তাহলে 2 টাকার পার্থক্য ব্যালেন্স বিডি। আর এখানে ওই উদ্দীপকে কিন্তু সরাসরি বলাই হয়েছে খুচরা নগদ উদ্বৃত্ত 150 টাকা, অর্থাৎ উদ্বৃত্তটা বের করেই দিয়েছে। উপরে যেহেতু অগ্রদত্ত টাকার পরিমাণ বলা হয়নি কিন্তু এখানে খরচের পরিমাণও বলা হয়নি, এই কারণে সরাসরি উদ্বৃত্তটা বের করে দিয়েছে। তাহলে এই অগ্রদত্ত টাকার পরিমাণ পূরণ করতে গিয়ে প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে আমি পেয়েছি 650 টাকা। তারপর আছে প্রচারের জন্য বিনামূল্যে পণ্য বিতরণ 850 টাকা, কাগজ ক্রয় করছি 60 টাকা, রিক্সা ভাড়া দিছি 40 টাকা, বাকিতে অফিস সরঞ্জাম ক্রয় করছি 1800 টাকা, ইন্টারনেট ব্যয় করেছি 120 টাকা, বাস ভাড়া প্রদান করেছি 50 টাকা, পুরাতন খবরের কাগজ বিক্রয় করেছি 90 টাকা, ডাক খরচ প্রদান করেছি 30 টাকা, মনিহারি খরচ প্রদান করেছি 40 টাকা, পুরাতন আসবাবপত্র বিক্রি করেছি 350 টাকা, পিয়নকে বকশিস দিয়েছি 50 টাকা। এই ছিল আমার উদ্দীপক। এবার করণীয় কি বলা হয়েছে? খুচরা নগদান বহির্ভূত লেনদেনগুলি চিহ্নিত করো, অর্থাৎ এই উদ্দীপকের মধ্যে যে এন্ট্রিগুলি খুচরা নগদান বহিতে আসবে না সেইগুলি লিপিবদ্ধ করতে বলা হয়েছে। তারপরে একটি অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বহি তৈরি করতে বলেছে, আর একটা হলো অগ্রদত্ত ব্যয়সমূহের খতিয়ান হিসাব তৈরি করতে বলেছে। তবে আমি বোঝার সুবিধার্থে আমি এখানে সাধারণ খুচরা নগদান বহিও একটা দেখিয়েছি। তবে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই যে অবশ্যই সলিউশন দেখার আগে অনুগ্রহ করে অবশ্যই এই উদ্দীপকটি খাতায় লিখে নিয়ে যদি সলিউশন দেখেন তাহলে অবশ্যই আপনাদের উপকার বেশি হবে বলে আমার বিশ্বাস। দেখি কিভাবে এবার সলিউশন হয়। খুচরা নগদান বহির্ভূত লেনদেনের পরিমাণ নির্ণয়। তো প্রথমে একটা ঘর কাটলাম, তারিখ, বিবরণ, টাকা। তাহলে 2015 সালের প্রথমেই বলা হয়েছে প্রচারের জন্য বিনামূল্যে পণ্য বিতরণ, এটা কখনোই খুচরা নগদান বহিতে আসে না, এই জন্য এখানে দিলাম। তারপরে আছে হলো 9 তারিখে বাকিতে অফিস সরঞ্জাম ক্রয় করছি। অফিস সরঞ্জাম ক্রয় করার কাজ হলো প্রধান ক্যাশিয়ারের, অতএব খুচরা ক্যাশিয়ারের কাজ নয় বিধায় এটা এখানে আসবে না।
তারপরে আছে হলো পুরাতন খবরের কাগজ বিক্রি করছি, বিক্রি করে টাকা পাইছি, এটাও খুচরা নগদানের কোনো প্রাপ্তি নয়, এই জন্য এখানে আসবে না। তারপরে পুরাতন আসবাবপত্র বিক্রি করেছি, সেটাও আমার এখানে আসবে না। তাহলে টোটাল আমি খুচরা নগদান বহির্ভূত লেনদেনের পরিমাণ পাইলাম 3090 টাকা। এরপরে খুচরা নগদানের জন্য একটা ঘর কাটলাম, প্রাপ্তি তারিখ বিবরণ মোট খরচ খুচরা নগদের বিশ্লেষণ। তাহলে প্রথমে আমি পাইলাম 2015 সালে এপ্রিল 1 তারিখে খুচরা নগদান উদ্বৃত্ত, যেটাকে আমরা ব্যালেন্স বিডি বলি, এটা প্রাপ্তির ঘরে। এখন প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে যে টাকাটা পেয়েছি সেটাও আমার প্রাপ্তির ঘরে আসবে নগদান হিসাব নাম নিয়ে। এরপরে বলছে 2 তারিখে প্রচারের জন্য বিনামূল্যে পণ্য বিতরণ, এটা খুচরা নগদান বহির অন্তর্ভুক্ত নয়। তো 5 তারিখে আছে হলো কাগজ ক্রয়, তা কাগজ ক্রয় লিখলাম, মোট খরচের ঘরে লিখলাম। এখন এই কাগজটার আমরা নাম দিতে পারি মণিহারি, এই জন্য মণিহারি কলামের নাম দিয়ে মণিহারি কলামে টাকাটা লিখলাম। তারপরে 8 তারিখে হলো রিক্সা ভাড়া, এটা হলো মোট প্রদানের ঘরে আগে লিখতে হবে। তারপরে আরেকটা কলাম সৃষ্টি করলাম, সেটা হলো ভাড়া যাতায়াত খরচ বা ভাড়া 40 টাকা। তারপরে বাকিতে অফিস সরঞ্জাম ক্রয় এখানে আসবে না। ইন্টারনেট ব্যয় মোট ব্যয়ের ঘরে লিখলাম 120 টাকা, আর এখানে ডাক ও তারের একটা কলাম তৈরি করে সেখানে চলে গেল। তারপরে বাস ভাড়া, এটাও আমার যাতায়াতের মধ্যে পড়ে, এই জন্য মোট প্রদানের ঘরে একবার আর যাতায়াতের ঘরে একটা। পুরাতন খবরের কাগজ বিক্রয় এই খুচরা নগদান বহির অন্তর্ভুক্ত হবে না। ডাক খরচ মোট প্রদানের ঘরে লিখলাম, এখানে ডাক ও তারের ঘর আছে, ওই ঘরে চলে যাবে। তারপরে 22 তারিখে মণিহারি 40 টাকা, মণিহারির ঘর আছে, মণিহারির ঘরে চলে গেল। পুরাতন আসবাবপত্র বিক্রয় আসবে না। তারপরে পিয়নকে বকশিস দিছি, এটা আমরা মোট প্রদানের ঘরে লিখবো, আর বিবিধ নাম দিয়ে আর একটা কলাম তৈরি করলাম, সেখানে গেল। এরপরে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বহি তৈরি করতে গেলে সর্বপ্রথমেই আগে দেখতে হবে কোন পাশ বড়, প্রাপ্তি পাশ। তাহলে প্রাপ্তি পাশের যোগফল বসাইলাম, মোট প্রদানের ঘরে লিখলাম, সেটা এবার খরচগুলি বাদ দিয়ে থাকলো আমার 410 টাকা। এইটাই হলো ব্যালেন্স সিডি, তারিখ হবে যে মাসের অঙ্ক সেই মাসের শেষ তারিখ। এইটাই আবার সেই পরের মাসের 1 তারিখ অর্থাৎ মে মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি হয়ে 410 টাকা। এখন প্রশ্ন হলো, প্রশ্নে বলা হয়েছে অগ্রদত্ত পদ্ধতিতে, তাহলে অগ্রদত্ত পদ্ধতিতে হতে গেলে আমার মাসের প্রথম তারিখে যে টাকা থাকবে প্রতি মাসের প্রথম তারিখে একই পরিমাণ টাকা থাকবে। তাই এপ্রিল মাসের প্রথম তারিখে ছিল হলো 800 টাকা, কিন্তু আমার মে মাসের 1 তারিখে আছে 410 টাকা। তাহলে আমার 800 টাকা পুরাইতে হলে অবশিষ্ট টাকা অবশ্যই নগদান হিসাবে পেতে হবে প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে, এই হলো 390 টাকা। এরপরে মোট কলামগুলোকে যোগ করলাম, যার যার কলাম যোগফল বের করলাম, বের করে প্রত্যেকটা কলামের নিচেই আমি লিখে দিলাম খতিয়ান পৃষ্ঠা। এই ছিল অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদানের সলিউশন। এরপরে দেখি খতিয়ান। তাহলে এখানে খতিয়ানে প্রথম কলামটা ছিল মণিহারি, তাহলে খতিয়ানে ঘর কালাম চলমান জের, ডেবিট ক্রেডিট, তারপরে আছে তারিখ, এখানে 5 তারিখের হলো নগদান হিসাব, ডেবিট দিকে 60 টাকা, আবার 22 তারিখে আছে নগদান হিসাব 40 টাকা, এই হলো ব্যালেন্স 100 টাকা। এটা হলো মণিহারির কলাম। এর পরের কলাম ছিল হলো যাতায়াতের, তো যাতায়াতেরও ঠিক একইভাবে ঘর কাটলাম। তারপরে যাতায়াতের আছে 8 তারিখে নগদান হিসাব, ডেবিট পাশে 40 টাকা, এপ্রিলের 12 তারিখ নগদান হলো 50 টাকা, মোট হলো 90 টাকা। এরপরে কলামের নাম হলো ডাক ও তার খরচ হিসাব, এইভাবে একইভাবে ঘর কাটলাম। এখানে 2015 সালের এপ্রিলের 10 তারিখ নগদান হিসাব 120 টাকা, ডেবিট কলামে বসলে 120 টাকা, এপ্রিলের 18 তারিখে আবার নগদান হলো 30 টাকা, 150 টাকা। এরপরের কলাম হলো বিবিধ, অর্থাৎ যতটা কলাম হবে ততটা খতিয়ান করতে হবে। তাহলে এখানে ডেবিট ক্রেডিট তারিখ লিখলাম 29 তারিখ নগদান হিসাব, ডেবিটের করে 50 টাকা, এই ছিল আমার খতিয়ান। এরপরে আমি সাধারণ নিয়মে খুচরা নগদান বই দেখানোর চেষ্টা করেছি। তাহলে ঠিক একই উদ্দীপকে প্রথমে এপ্রিলের 1 তারিখ ব্যালেন্স বিডি, তারপরে এপ্রিলের 1 তারিখে নগদান হিসাব পাইলাম 650 টাকা, এপ্রিলের 5 তারিখ ঠিক আগের মতোই মোট খরচের ঘরে আর মণিহারির ঘরে, আবার এপ্রিলের 8 তারিখ রিক্সা ভাড়া মোট প্রদানের ঘরে আর যাতায়াতের ঘরে, তারপরে আছে এপ্রিলের 10 তারিখ ইন্টারনেট ব্যয় মোট কলামের ঘরে, ডাক ও তারের কলাম, তারপরে আছে এপ্রিল 12 রিক্সা বাস ভাড়া 150 টাকা যাতায়াতের ঘরে,
আবার এপ্রিলের 18 তারিখ ডাক খরচ মোট প্রদানের ঘরে, আবার ডাক ও তারের ঘরে। তারপরে এপ্রিল 22 মণিহারি ঠিক একইভাবে মোট প্রদানের ঘরে, আর মণিহারির ঘরে 29 তারিখ হলো পিয়নকে বকশিস মোট প্রদানের ঘরে, আর বিবিধ একটা কলাম করে বিবিধ কলামের ঘরে লিখলাম। তবে এখানে খেয়াল রাখতে হবে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান এবং সাধারণ পদ্ধতিতে খুচরা নগদানের পার্থক্য শুধু ব্যালেন্স বিডির মধ্যে। অর্থাৎ একটা জিনিস খেয়াল রাখতে হবে, অগ্রদত্ত পদ্ধতিতে প্রতি মাসের প্রথম তারিখে সম পরিমাণ টাকা থাকতে হবে, আর সাধারণ পদ্ধতিতে শুধু যোগ বিয়োগ করে যে ব্যালেন্সটা থাকবে সেটাই ব্যালেন্স সিডি হিসাবে দেখাইতে হবে, ব্যালেন্স বিডি হিসাবে দেখাইতে হবে। তাহলে প্রথম যোগ করলাম ডেবিট পাস 800 টাকা, খরচ প্রদানের ঘরে লিখলাম, বিয়োগ করলাম, বেরোলো 410 টাকা। এটাই হলো ব্যালেন্স সিডি 30 এপ্রিল। এই পরের মাসের 1 তারিখে এটাই হয়ে যাবে ব্যালেন্স বিডি 410 টাকা। আর কোনো নগদ টাকা প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে যে আনতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। এইটাই হলো সাধারণ খুচরা নগদান বহি। এবার যার যার কলাম সেই যোগ করে ফেললাম আগের মতোই, প্রত্যেকটা কলামের নিচে খতিয়ান পৃষ্ঠা লিখলাম, আর কিছু নাই। এই ছিল আমার আজকে সলিউশন। ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য। যদি আমার এই ভিডিও কারোর কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সহজেই আপনার কাছে পৌঁছে যায়।